আপনারা দেখছেন চ্যানেল আই। চ্যানেল আইয়ের অনুষ্ঠান মেলায় এখন আপনারা দেখবেন শিল্প সাহিত্য ও সংস্কৃত বিষয়ক অনুষ্ঠান শিল্প বিনোদন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলিম। প্রিয় দর্শক, শিল্প বিনোদন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রূপা চক্রবর্তী। আজকের শিল্প বিনোদন অনুষ্ঠানটি একটু বিশেষ রকম। আমরা মার্চে বসে আছি, আগুন ঝরা মার্চ, আমাদের স্বাধীনতার মার্চ। এই মার্চকে নিয়ে আমাদের গৌরবের গর্বের শেষ নেই। আমার সঙ্গে অতিথি হিসেবে আজ তিনজন দিকপাল বসে আছেন। এদের কোনো বিশেষণের প্রয়োজন হয় না, নামেই এরা দীপ্যমান। রয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন রামেন্দু মজুমদার, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান লীনা তাপসী খান, রয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এবং আবৃত্তি শিল্পী আহকামুল্লাহ। দাদা, আমরা জানি যে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আজকে অনেক বছর পরে, স্বাধীনতার অনেক বছর পরে এসে নাটক নিয়ে এন্তার কাজ করার পরে আজকের জায়গায় দাঁড়িয়ে কিভাবে দেখছেন নাটকে মুক্তিযুদ্ধ, আজকের নতুন প্রজন্মের অন্তরের ভেতরে মুক্তিযুদ্ধের প্রভাব? 9 মে আমি সীমান্ত অতিক্রম করি ঢাকা থেকে, তারপর আগরতলা হয়ে কলকাতা যাই। প্রথমে আমার ইচ্ছা ছিল যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেব পূর্ণকালীন। তো সৈয়দ হাসান ইমাম, তার সঙ্গে দেখা হলো, বললাম। তো উনি আমাকে প্রস্তাব করলেন যে আমার নিজের নামে খবর পড়তে হবে। তো সেইটা আমার একটু মুশকিল হলো, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন সব এখানে, আমার কাকা সবাই থেকে গিয়েছে। আমি চাই না যে আমার জন্য তারা বিপদে পড়ুক, সেই জন্য রাজি হলাম না। পরে এমনিতে 3-4টা অন্য প্রোগ্রাম করেছি সুভাষ দত্তের অধীনে, জীবন্তিকা এবং আবৃত্তি এবং কথিকা ইত্যাদি করেছি। যাই হোক, তবে আমি মনে করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা আরেকটা যুদ্ধের নতুন ফ্রন্ট ছিল, আরেকটা আলাদা ফ্রন্ট। সবাই উজ্জীবিত হয়েছে এবং অবরুদ্ধ বাংলাদেশে যারা ছিল তারাও এটাকে একটা সাহসের জায়গা বলে মনে করেছে। সুতরাং যারা আজকেও যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনি, সবসময় নতুন মনে হয়, উজ্জীবিত হই। এবং সবচেয়ে উজ্জীবিত হই 7ই মার্চের ভাষণ। এবং আমার মনে আছে আমি তখন 7ই মার্চ করাচিতে চাকরি সূত্রে করাচি থাকি। 9ই মার্চ আমি ঢাকায় পৌঁছই। ঢাকায় পৌঁছে দেখলাম যে সেই 7ই মার্চের ভাষণের অনুরণন সর্বত্র। এবং তারপরে আমিও যুক্ত হয়ে গেলাম একটা বিজ্ঞাপনী সংস্থায়, আমি কপি লিখতে শুরু করলাম। এই নতুন দেশের নতুন উদ্দীপনা, স্বাধীনতা, স্বাধিকার নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছি। লীনা, আপনি একটু বলুন, আপনাদের যে মানে সঙ্গীত বিভাগ, এতে এই প্রজন্মের যারা ছাত্রছাত্রী তাদের জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো গীত হয়েছিল, দেশপ্রেমের গান হিসেবে এগুলো কি আমরা কারিকুলামে সিলেবাসে রাখতে পেরেছি? প্রথমে একটু বলে নেই যে আমাদের যে সঙ্গীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে আমরা সম্পৃক্ত, সেটির সঙ্গে আমরা একটা মুখ্য ভূমিকা সবসময় পালন করছি যে বিশ্ববিদ্যালয়ের যতগুলো অনুষ্ঠান আছে সেগুলো সব সময় সঙ্গীত বিভাগে প্রতিনিধিত্ব করে। যার ফলে প্রজন্ম থেকে প্রজন্ম এই গানগুলোর মধ্যেই আমরা বছরে প্রায় 15 থেকে 20টি অনুষ্ঠান করি এবং সেটাতে আলোচনা থাকে, কখনো আবৃত্তি থাকে, কখনো ওই গানগুলো নিয়ে। আর কারিকুলামের কথা যেটা বলা হচ্ছে সেটি অবশ্যই বাংলা গান বলে আমাদের যে সাবজেক্ট রয়েছে, সেখানে আবার দেশাত্মবোধক বলে আলাদা একটা সেগমেন্ট থাকে। সেখানে কিছু গান, উল্লেখযোগ্য গান, সেটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে দেশ সম্পর্কীয় যত গান, রবীন্দ্র, নজরুল, এই বিষয়গুলো আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত আছে। আবৃত্তি সমন্বয় পরিষদ গোটা বাংলাদেশ ব্যাপী যত আবৃত্তি দল আছে তাদের মাধ্যমে অনেক কাজ করছে। এই যে বললাম অনেক কাজ করছে, তার মধ্যে প্রশিক্ষণ থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে অনেক কিছু আছে। ঢাকা থেকে বিশেষজ্ঞরা যাচ্ছেন, প্রান্তিক অঞ্চলে গিয়ে গিয়ে শেখাচ্ছেন এবং উৎসবেও যোগ দিচ্ছেন তাদের উৎসবকে সফল করার জন্য। এই বিষয়ে একটুখানি বলো আমাদের।
একটা হচ্ছে যে মূলত তো কাজটা হচ্ছে আবৃত্তি নিয়ে কাজ করা, তো সংস্কৃতির সঙ্গে রাজনীতি আসলে ওতপ্রোতভাবে জড়িত। সবসময়ই জড়িত। যদি দাদার কথার সূত্র ধরে আসি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যে কাজটা করেছে সেটা কি শুধু সংস্কৃতি না, ছিল? না, না, রাজনীতি ছিল। এটা। এখন আমরা যে কাজটা করছি, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলা, সেটা নিয়ে কাজটা করছি। সেই কাজটা করার জন্য আমরা শুধু কি শুদ্ধ উচ্চারণে বাংলা বলার জন্য কাজ করছি তা নয়, এটিও একটি বিষয়, আমরা কাজ কিন্তু করছি একমাত্র নয়। এটি একমাত্র নয়। আমরা কাজ করছি পুরো জাতিটা প্রমিত বাংলায় কথা বলবে শুধু সেই জন্য, একটি ভাষায় কথা বলবে শুধু কি সেই জন্য, পুরো জাতি একটি সংস্কৃতিতে দাঁড়াবে, একটি চেতনায় দাঁড়াবে সেই জন্য। তো সেই কাজটা করতে গিয়ে আমরা কাজটা করছি প্রান্তিক থেকে অঞ্চল, অঞ্চল থেকে জাতীয়। এটি একটি ধারাবাহিকভাবে কাজটি হচ্ছে। সংগঠনগুলো প্রান্তিক পর্যায়ে কাজ করছে, আমরা তাদেরকে নিয়ে অঞ্চল ভিত্তিক কর্মশালা করছি, উৎসব করছি, সেই উৎসবগুলো এসে আবার জাতীয় পর্যায়ে হচ্ছে। এভাবে গ্রুপ থিয়েটার ফেডারেশন, সঙ্গীত, আবৃত্তি, পথনাটক পরিষদ সবাই কিন্তু ওইভাবে কাজগুলো করছে। এবং এই গ্রুপ থিয়েটার ফেডারেশন যেমন বাংলাদেশে কাজ করছে, ঠিক তেমনিভাবে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু নাটক আইটিআই আমি আইটিআই এর কথা জিজ্ঞেস করব রামিদুদাকে, কিন্তু আইটিআই এর আগে একটু আপনার নিজের লেখালেখির বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। এবছর আপনার বই বেরোলো বইমেলায়। আমি গত বছর কলকাতায় 2টো স্মারক বক্তৃতা করেছিলাম নাটক নিয়ে। আচ্ছা, তো সেই 2টো বক্তৃতা নিয়ে, তার মানে স্মারক বক্তৃতাগুলো ছিল নাটক ভিত্তিক, এই একটা বই বেরিয়েছে। এটাই আরেকটা বই সম্ভবত বেরিয়েছে, কিন্তু মেলার পরে আর কি, মানে মার্চে বেরোলো, যেটা হচ্ছে যে আমি বাংলাদেশ টেলিভিশনে চেনা জানা বলে একটা অনুষ্ঠান করি। বিভিন্ন অনেক সাধারণ লোক আছেন যারা তাদের মতো করে অসাধারণ কাজ করেন, তাদেরকে আমি তুলে আনি। তো সেখান থেকে নির্বাচিত 13 জনের সাক্ষাৎকার ভিত্তিক ট্রান্সক্রাইব করে ওটাকে বই হিসাবে করেছি। আইটিআই এ আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন প্রথম দিকে। আমরা কি আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নিয়ে পৃথিবীর অনেকগুলো দেশে প্রদর্শন করতে পেরেছি? না, সেটা হয়তো পারিনি, কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে, নাটকের বড় দল যেতে হয় ইত্যাদি। তবে আমরা 1981-তে আমাদের পায়রা হাউস পাওয়া যায়নি, আমরা প্রথম বিদেশ যাই। আচ্ছা, যে সেটাও কি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, কিন্তু তখন আমরা জানতাম না, আইটিআই সম্পর্কে জানতাম না। ওই সৌলে গিয়ে নাটক করার সুবাদে তখন আইটিআইয়ের সঙ্গে আমার পরিচয় হলো, এবং সেই সূত্র ধরে আমরা 1982-তে আইটিআইয়ের বাংলাদেশ কেন্দ্র স্থাপন করি। আইটিআই 1948-এ ইউনেস্কোর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্যারিসে একদিন ওর সদর দপ্তর ছিল। পৃথিবীর এখন প্রায় 100টা দেশে এর কেন্দ্র আছে। আমরা বাংলাদেশ কেন্দ্র হবার পর থেকে খুবই গতিশীলতা আমরা দেখাতে পেরেছি। আমরা প্রায় 11টা আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ইত্যাদি করেছি, যার ফলে অনেক বিদেশি আমাদের দেশে এসছেন, আমাদের নাটক দেখে মুগ্ধ হয়েছেন, নাটকের লোকজনের সাথে কথা বলেছেন, এবং আমরা প্রচুর প্রকাশনা করি আইটিআই থেকে আন্তর্জাতিকভাবে। তো আমরা যার ফলে এই আইটিআইতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমি প্রায় 30 বছর প্রতিনিধিত্ব করেছি। 3 বার আমি সহসভাপতি ছিলাম, 6 বছর আমি আন্তর্জাতিক সভাপতি ছিলাম, এখন সাম্মানিক সভাপতি। একটা গানের একটুখানি না শুনে আপনার গান দিয়ে, কিন্তু একটুখানি শুরুতে গান না হলে বড় কথা হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে। না, একটু গানের পরে পরে আমি আহকামকে বলবো একটু কবিতা বলবার জন্য। গান বলেন, কবিতা বলেন, নাচ বলেন, মিউজিক পিছনে না থাকলে জিনিসটার পরিপূর্ণতাই হয় না। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উত্তম। আহকাম, একটু জানতে চাই যে তরুণ প্রজন্ম বা এই প্রজন্ম বলবো, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, স্বাধীন স্বদেশে যারা জন্মেছে, তাদের ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা
আমরা কিভাবে দেখছি, তারা যে বাছাই করছে কবিতাগুলো, এটা কি তাদের নেতারা বাছাই করে দিচ্ছে? দলনেতা যিনি তিনি বলছেন তুমি এটা পড়ো, তবে তারা পড়ছে, না তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই কিছু গদ্য এবং কবিতা বের করছে, নিজেরা পড়ার আগ্রহ ব্যক্ত করছে? কি তোমার অভিজ্ঞতা, সেইটা একটু বলো। আমার অভিজ্ঞতা শুধু এইটুকু বলে যে আবৃত্তি শিল্পীরা কিংবা আমাদের নাটকের শিল্পীরা এরা জীবন সম্পৃক্ত কবিতা কিংবা নাটকই নির্বাচন করে। আবৃত্তি হয়ে যাক। সেই ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মলেন্দু গুণের লেখা কবিতা স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, সেই কবিতাটি একটু ভিন্নভাবেই আবৃত্তি করতে চাই আজকে। একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? জানি সেদিনের সেই স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেদিনের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। দাদা, আপনার কাছে একটু জানতে চাই যে একটা সময়ে ঢাকার প্রায় প্রতিটি নাট্যদল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তারা নাটক মঞ্চস্থ করত। এখন একটা অভিযোগের আঙুল থিয়েটার কর্মীদের দিকে আসছে যে মুক্তিযুদ্ধের নাটকটা একটু কম হচ্ছে। তো এ ব্যাপারে আপনি কি কিছু আমাদের বলবেন যে যদি না হয়, নিয়মিত না হয়, তাহলে নতুনেরা যারা যুদ্ধ দেখেনি তারা এই ব্যাপারে আগ্রহী থাকবে কতটুকু? না না, সেটা স্বাভাবিক। তবে মুক্তিযুদ্ধে নাটক যে হচ্ছে না, যেমন আমরা পায়ের আওয়াজ পাওয়া যায় নিয়মিত করে যাচ্ছি, প্রায় 200 প্রদর্শনীর কাছাকাছি আমরা চলে এসেছি। সুতরাং সেটা তো হবে, এবং এটা খুব স্বাভাবিক যে 70-এর দশকে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত নাটক হয়েছে, 80-এর দশকে আরেকটু কমেছে, যত দূরে আসবে মুক্তিযুদ্ধের এখন ভিন্ন অনুষঙ্গ নিয়ে নাটক হবে। সরাসরি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক হতে হবে এমন কোনো কথা নেই, নানা অভিঘাত নিয়ে নাটক হবে, সেটা খুবই স্বাভাবিক। তবে মুক্তিযুদ্ধের যে চেতনাটা সেটা বিভিন্ন নাটকে সবসময়ই ফুটে কোনো না কোনোভাবে উঠছে। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই যে
1971-এ যখন আমি কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়মিত ঢুকতে পারলাম না, তখন আমি ঠিক করলাম যে কি করা যায়। তখন আমি ওখানকার বাংলাদেশ মিশনে পুরনো পত্রপত্রিকা ঘেটে আমি বঙ্গবন্ধুর বক্তৃতা এবং বিবৃতির একটা সংকলন তৈরি করলাম ইংরেজিতে, এবং আমরা প্রত্যেকটা বক্তৃতার আগে বা বিবৃতির আগে একটা ইতিহাস দিলাম, যাতে করে যে কোনো পাঠক বুঝতে পারেন ওই সময়টাকে বুঝতে পারেন পরিপূর্ণভাবে। এটা অবশ্য বাংলাদেশ সংস্করণ, এটা প্রথমে ভারত থেকে বেরিয়েছিল, ওরিয়েন্ট লংম্যান বাংলাদেশ থেকে মুক্তধারা বার করেছে। পরে বঙ্গবন্ধুকে যখন 72 সনে বইটা উপহার দিলাম, তিনি বলেন যে বাংলায় করো, বাংলায়। তখন আমি পরে বাংলায় এটি বাংলাদেশ আমার বাংলাদেশ বলে করেছিলাম। আমি অনুপ্রেরণাটা আমি তো মনে করলাম যে আমরা তো স্বাধীনতার যুদ্ধে জয়ী হবই, সুতরাং বঙ্গবন্ধুকে এখন তুলে ধরাটা একটা বড় জায়গা। তো 23শে মার্চ কারাগারে 23শে মার্চ আমরা পাকিস্তান দিবস 71-এ আমরা সেটা না করে 22শে মার্চ আমরা সংবাদপত্রে একটা ক্রোড়পত্র বার করলাম, বাংলার স্বাধিকার। সেখানে আমি আমার হাতের একটা বঙ্গবন্ধুর জন্য বাণী তৈরি করলাম, আমার হাতের লেখা, বঙ্গবন্ধু সেখানে সই করে দিলেন। তো অনেকে আবার এটা ভুল করেছে যে এটা বঙ্গবন্ধুর হাতের লেখা, আসলে আমার হাতের লেখা, বঙ্গবন্ধু খালি সই করে দিয়েছেন। সুতরাং এইটা আমি খুব গর্ব করি যে এই কাজটার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি। আমার ধারণা যে এটা সম্পর্কে আমরা হয়তো অনেকে অবহিত নই, কিন্তু এই গ্রন্থটি পড়ে দেখবার জন্য, কৌতূহল মেটানোর জন্য পড়া দরকার। বিশেষত এই প্রজন্মের মানুষদের যারা মুক্তিযুদ্ধ দেখেননি, তাদের কাছে নতুন করে বঙ্গবন্ধু আবিষ্কৃত হবেন বলে বিশ্বাস করি। কেন এটা ছিল বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ সময়, অবশ্যই শ্রেষ্ঠ সময়, এটা বাঙালির জাতীয় জীবনের একটা শ্রেষ্ঠ সময়। লীনা, একটু বলবেন আমাদের যে এই যে গানগুলো হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা করছে, আপনারা অনেক আগে থেকে শুরু করেছিলেন। আপনাদের জীবনে আমার মনে হয় যে বাংলাদেশ, স্বাধীনতা, স্বদেশ প্রেম, এগুলোর বাইরে আর আমাদের প্রজন্ম নেই, কিন্তু নতুনদের যে শেখাচ্ছেন, তারা শিখছে। আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করে যাচ্ছে, এটা চলতে থাকবে, এটা বহমান স্রোত। মাঝখানে একটি ব্যাপার আছে, বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ঠিক বাংলা নিয়ে আমি দাঁড়াতে পারি না, আমার মধ্যে একটু ইংরেজির প্রভাব থাকুক, আমি একটু বাংলা গান না গিয়ে একটু জ্যাজ, একটু অন্য কিছু গাইব, একটু রক। হ্যাঁ, এটার প্রভাব আমাদের সঙ্গীত বিভাগে পড়েছে কিনা? ইংরেজি শব্দ বললে খারাপ লাগে না, কিন্তু বাংলাকে যখন ইংরেজির মতো করে বলার চেষ্টা করছে, সেটা আরো বেশি খারাপ, বাংলিশ, সেটা আরো বেশি কষ্টকর। এবং আমার মনে হয় সেখানেই আমরা সবচাইতে বড় অশ্রদ্ধাটা দেখিয়ে ফেলছি আমার ভাষার প্রতি, আমার সংস্কৃতির প্রতি, আমার দেশের প্রতি। এই ভালোবাসার জায়গাটা না, শেকড়টা খুব শক্ত হওয়া খুব প্রয়োজন। এবং সেটা কিন্তু প্রথম থেকে স্কুলের তৃণমূল পর্যায়ে, একেবারে একটা বাচ্চা শিশু যখন স্কুলে ঢুকলো, সেখান থেকে শুরু হওয়া প্রয়োজন। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে এসে 20 বছর বয়সে একটা ছেলেকে গড়াটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, এবং সেই কথাগুলোকে সে নিতে চায় না, সেভাবে যে আমাকে তো অন্য কোনো শিক্ষক কিভাবে বলেন। এই জায়গায় আমি একটু আহকামের কাছে যাব। আহকাম, যখন আমরা আবৃত্তির কর্মশালাগুলো করি, সেখানে তো 20 বছর নয়, তার চেয়ে অধিক বয়সের মানুষকেও আমরা পাই, তরুণদের। হ্যাঁ, শিশুরাও থাকে, এবং তাদেরকে যখন উচ্চারণ নিয়ে, বাংলা বর্ণ নিয়ে, বাংলা শব্দ নিয়ে ধরে ধরে আমরা কর্মশালায় করাতে চাই, বলাতে চাই, তখন তাদের মধ্যেও কি আমরা একই বিষয় দেখি না, প্রতিক্রিয়া দেখি না? আমি তো ছেলেবেলায় এটা শুনেছি, আমি তো ছেলেবেলায় এরকম করে শিখেছি, এখন কেন বলবো? শেখবার প্রবণতা আসলে মানুষের কখনোই বয়স দ্বারা নির্ধারিত হয় না। শৈশবেও যেরকম শেখবার প্রবণতা, শৈশবে শেখানোটার সহজ হয়, একটু বয়সে গিয়ে প্রবণতা দ্বারা মানুষ শেখে। মানে যার শেখবার ইচ্ছা থাকে সে শিখতে পারে, আর যার শেখবার ইচ্ছা থাকে না সে শেখে না। যেটা লীনাপা বললেন যে বিশ্ববিদ্যালয়ে এসে কাউকে শেখানোটা কষ্টকর হয় যদি শৈশবে শেখানো যায়। আরেকটা বিষয় একটু জাস্ট আমি যুক্ত করতে চাই লীনাপার সঙ্গে, যেটি উনি শুরুতে বলছিলেন যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ছেলেমেয়েরা সবগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি অর্থনীতির ছাত্র, আমি আবৃত্তি করছি, সমাজবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী সে গান গাইছে। কিন্তু যদি সঙ্গীত বিভাগের ছেলে মেয়েরাই শুধু গান গায় আর অন্যরা শুধু অনুষ্ঠান দেখতে আসে, তাহলে সে কিন্তু জানছে না যে মুক্তিযুদ্ধের গানের লেখককে, সুরকারকে। মানে চর্চাটা
সঙ্গীত বিভাগ আমাদের সময়টাতে যে ঢাকা যুক্ত করি। বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের কোনো বিভাগ ছিল না, ছিল না। সেজন্য একটা শূন্যতা ছিল, আমরা এটা পূরণ করতাম সাংস্কৃতিক দল করে। সঙ্গীত বিভাগের ছেলেমেয়েরা যদি অন্য বিভাগগুলোতে গিয়ে গিয়ে অনুষ্ঠান করে জানায়, মানে তাহলে হচ্ছে কি, মানে এই প্রক্রিয়াটা অনেক বেশি প্রসারিত হবে, জানবে সবাই। আমি অনুষ্ঠানের শেষের দিকে যাব, তাই দাদাকে একটু বলি যে দাদা একটু ছোট্ট করে যদি আমাদের বলতেন যে মানে এই নাটক, সিনেমা এগুলো নিয়ে ভবিষ্যতে কি কি কাজ আরও করা যায়, আমাদের তরুণদের আরও কি কি সম্ভাবনা রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সঠিক ইতিহাস নিয়ে নতুন কাজ করবার কি কি সুযোগ রয়েছে? যেমন আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলিনি, কিন্তু আমি মনে করি যে আমাদের সামগ্রিকভাবে অতীতে চলচ্চিত্রের মান খুব একটা গর্ব করার মতো নয়, কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে এখন ছবি তৈরি করছে, স্বল্পদৈর্ঘ্য হোক বা স্বাভাবিক ছবি, সেটা কিন্তু অনেক আশা জাগা নিয়ে। এখন দরকার সেগুলোতে প্রণোদনা দেয়া এবং সেসব ছবি দেখাবার ব্যবস্থা করা। ছবি অনেক তৈরি হচ্ছে কিন্তু দেখাবার জায়গা নেই, এটা খুব দরকার। এবং নতুনদের মধ্যে আমি নতুনদের সৃষ্টিশীলতায় খুবই বিশ্বাসী, এবং আমি মনে করি যে আমাদের সংস্কৃতির মুখ, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে তরুণরাই সর্বক্ষেত্রে। আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক। শিল্প বিনোদন অনুষ্ঠানের পক্ষ থেকে রামেন্দু মজুমদার, লীনা তাপসী এবং আহকামুল্লাহ তিনজনকেই ধন্যবাদ দিই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু অনুষ্ঠানটি শেষ হবে লীনা তাপসীর গানের মাধ্যমে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আবার পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল।